খণ্ডিতাংশ। ঠিক আছে, তো খণ্ডিতাংশটা কি? এটা মনে করে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা সরলরেখা হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে সেই সরলরেখা। এই সরলরেখার সমীকরণ এটা হচ্ছে মনে করো এবি, এবি মানে ধরো এখানে এখানে দিয়ে এটা এ এবং এটা বি। তাহলে খণ্ডিতাংশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, তাহলে এখন তোমাকে বললো এক্স অক্ষ থেকে খণ্ডন করে এ, এক্স অক্ষ থেকে খণ্ডন করে এ এবং ওয়াই অক্ষ থেকে খণ্ডন করে কত বি, এমন সরলরেখার সমীকরণ কি হয়? তাহলে এমন সরলরেখা যদি হয় এ বি, তাহলে লেখা যায় এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইকুয়ালস টু 1। এই সমীকরণ বা এই সূত্র আমরা সবাই জানি, যদিও জানি তারপর আমরা লিখে রাখলাম কেন? কারণ এখন আমরা হচ্ছে পড়াশোনা করতেছি, আমরা এখন দেখো এক্স অক্ষ থেকে এ এবং ওয়াই অক্ষ থেকে বি অংশ খণ্ডন করে এমন সরলরেখা সমীকরণ এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইকুয়ালস টু 1। এখন প্রশ্ন হচ্ছে এটা এক্স অক্ষ থেকে কতটুকু এ খণ্ডন করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়াই এর মান অবভিয়াসলি 0, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত হওয়া মানে হচ্ছে ওয়াই এর মান 0। তাহলে ওয়াই এর মান 0 আর এক্স এর মানটা তাহলে কত আসবে সেক্ষেত্রে এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে বি বিন্দু মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে বি বিন্দু মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়া মানে হচ্ছে এক্স এর মানটা 0 আর ওয়াই এর মানটা কত? এখান থেকে এই মূলবিন্দু থেকে দূরত্বটা বি, তাহলে 0, বি, তার মানে 0, বি বিন্দুতে সেট করে। এটা হচ্ছে তোমার সূত্র, সোজা কথা, যেটা হচ্ছে তোমাদের সূত্র আছে। তবে এখানে তোমাদের আরেকটা ছোট্ট একটা সূত্র আছে, যে সূত্রটা নিয়ে তোমরা খুব বেশি পরিমাণ টেনশন করো বা খুব বেশি পরিমাণ ঝামেলা হয়ে যায়, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, এটা হচ্ছে লম্ব, মূল বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বের মানটা যদি হয় পি, তখন তোমার এই চিহ্নটা বা এই সমীকরণটা চেঞ্জ হয়ে যায়। তাহলে লম্ব দূরত্ব, লম্ব অঙ্কন হলো লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব, তাহলে পি লম্ব দূরত্ব হলো, পি কি? মূল বিন্দু থেকে ওই রেখার উপরে লম্ব দূরত্ব, পি লম্ব দূরত্ব যদি হয়, তাহলে তোমাকে তখন সমীকরণটা কেমন হয়? তখন এই পিটা দেখতে হবে যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করতেছে। ধরে নিলাম যে পিটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করতেছে এবং পি যা এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, পি বা যা এক্স এর সাথে আলফা কোণ করে, তাহলে পি যা এক্স এর সাথে আলফা কোণ করে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি বের করতে হবে? তাহলে এখন সমীকরণটা কি হয়েছে? তাহলে এখন সমীকরণের ক্ষেত্রে দেখো তোমার বের করতে হবে এর মানটা। এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ হিসাবে চিন্তা করবো, কোনটা সমকোণী ত্রিভুজ? এই যে দেখো আমি রেড কালার দিয়ে বলে দিচ্ছি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে তোমার কোণ, তাহলে কোণের বিপরীতে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে তোমার ভূমি। তাহলে আমরা যদি কোণের সম্পর্ক জানি, আমরা সাইন থিটা সমান সমান জানি কি, কস থিটা সমান সমান জানি কি, কস থিটা বা আলফা, কস আলফা সমান সমান কবরে ভূত আছে, কবরে ভূত আছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে ভূমি কত? পি আর অতিভুজ কত? এ। তাহলে দেখো এখানে এ সমান সমান আসে পি কস আলফা। আচ্ছা, আর তাহলে এইটার মানটা বের করতে হবে এখন। তাহলে এই কোণের মানটা তাহলে কত হবে? এই যে কোণটা, এটা হচ্ছে তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখন কি এক্ষেত্রেও কি, এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে এক্ষেত্রেও কবরে ভূত আছে, তাহলে কবরে ভূত আছে cos 90 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান আসে p ডিভাইড বাই p। তখন b এর মানটা কত আসে? b ডিভাইড বাই p ডিভাইড বাই sin আলফা, তাহলে p ডিভাইড বাই sin আলফা আসে। তখন এই সমীকরণটা কি হয়ে যায় বলতো? একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে কি x ডিভাইড বাই এর মানটা আসে কত? তাহলে p cos আলফা প্লাস y ডিভাইড বাই p sin আলফা, p sin আলফা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে তখন ওই সমীকরণটা চলে আসে। আর এই সমীকরণটাকে যদি সর্বশেষ আমরা লিখি, সেটা আছে p ওই পাশে x dx cos আলফা প্লাস y sin আলফা আর নিচেও একটা p এখানেও একটা p ইকুয়ালস টু 1। পরের লাইনে লেখা যায় x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এটা হচ্ছে মূলত এটা কি, যদি p লম্ব দূরত্ব এবং x অক্ষের সাথে আলফা কোণ করে তাহলে সেই সমীকরণটা এরকম। তো তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেনের জন্য এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এই সূত্র থেকে তোমাকে ম্যাথ আসবে, আর এমসিকিউ এর জন্য বাকি যেগুলো আছে খণ্ডায়ন সংক্রান্ত বাকি যে ম্যাথ গুলো আছে সেগুলো তোমার আসবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে তাহলে রিটেনের জন্য এই সূত্র থেকে ছোট্ট একটা ম্যাথ দেখে ফেলি, কি ধরনের ম্যাথ আসতে পারে। তাহলে ধরে নাও তুমি সব মানগুলাই দেওয়া আছে, এখানে আমি বলে দিলাম যে একটি রেখা, এখানে সুন্দর ছোট্ট একটা অঙ্ক লিখে দিই, একটু কনসেপচুয়াল, সবাই একটু মাথা খাটাবা। একটি রেখা উভয় অক্ষ থেকে সমান অংশ কর্তন করে, উভয় অক্ষ থেকে সমান অংশ
কর্তন করে, মানে কাটে, সমান অংশ কর্তন করে এবং মূল বিন্দু থেকে মূল বিন্দু 0 থেকে ওই রেখার উপরে যে লম্ব দূরত্বটা অর্থাৎ পি এর মানটা মূল বিন্দু থেকে ওর উপরে লম্ব দূরত্বটা হচ্ছে 4 একক। 4 একক। তাহলে এখন তোমাকে বের করতে হবে যে একটি যে রেখা, এই রেখাটি কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি একটু তোমাদেরকে মুছে দিতে পারি কি পুরোটা মুছে দিই, কারণ হচ্ছে আমার প্রশ্নটা এখন বুঝাইতে হবে তোমাদেরকে। এখন দেখো, এটা তোমরা অনেকেই অ্যান্সার মনে মনে করে ফেলছো, তার মানে এইটা হচ্ছে সূত্র, এই সূত্র থেকে আসবে, যেহেতু আমাদের রিটেন প্রবলেম তোমাকে আমি পড়াইলাম। তাহলে দেখো এখানে তোমার তাহলে কি টপিকস লাগবে, যেহেতু বলছে উভয় অক্ষ, তাহলে এখন দেখো একটা রেখা কখন উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষ থেকে সমান অংশ কর্তন করে, মানে এখান থেকেও যতটুকু এখান থেকেও ততটুকু, তখন এই কোণের মানটা কত আসে, এই কোণের মানটা 90 ডিগ্রি, এবং যখন এটার উপরে লম্ব অঙ্কন করা হয় তখন এই যে কোণটা আসে, এই কোণটা হচ্ছে আলফা এর মানটা 45 ডিগ্রি চলে আসে, তখন আলফা এর মানটা হচ্ছে 45 ডিগ্রি চলে আসে। বুঝতে পারছো? উভয় অক্ষকে স্পর্শ করাই মানে হচ্ছে আলফা এর মানটা 45 ডিগ্রি। সবসময় কিন্তু আলফার মান দেওয়া থাকবে না, তাহলে তুমি এখন লিখতে পারবে না x cos আলফা, এটা এমসিকিউ এর জন্যও থাকতে পারে। তার মানে x cos আলফা, x cos 45 প্লাস y sin 45 ইকুয়ালস টু p, p এর মান হচ্ছে 4, তাহলে তো হয়ে গেল। তাহলে x cos 45 মান হচ্ছে 1/√2 প্লাস y 1/√2 4, তাহলে এটা হচ্ছে তোমার সলিউশন। এখন তুমি তোমার মতো ফরম্যাট করে নিবা। আচ্ছা, এবার আমাকে কেউ বলো তো যে এই রেখাটার ঢাল কত, এবার বলো এই রেখার ঢাল কত, এর ঢাল বের করো বের করো বের করো, বলো এই রেখার ঢাল কত, কেউ বের করতে পারো এই রেখার ঢাল কত? -1। ভেরি গুড, এই রেখার ঢাল কত? -1। একজন, দুইজন, তিনজন, চারজন, কয়েকজন অ্যান্সার দিচ্ছ, এই লাইভের গুলো তুমি অ্যান্সার দাও না কেন? এই রেখার ঢাল -1, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কিন্তু সলিউশন থেকে শুরু করে যেখানে যা আছে সবকিছু আমাদের হয়ে যাচ্ছে। তো এবার দেখো, আমরা এখান থেকে আর তেমন কঠিন কোনো কিছু দেখবো না, অর্থাৎ খণ্ডায়ন থেকে আমরা তেমন আর কিছু দেখবো না। আমরা এবার চলে যাই যে আমাদের জন্য আরো কিছু প্রশ্ন অপেক্ষা করতেছে, সেই প্রশ্নগুলোতে আমরা চলে যাই। ঠিক আছে, রেডি স্টেডি গো, চলো। তো সেদাংশ থেকে খুবই একটা ফালতু একটা ম্যাথ দেওয়া আছে, সহজ জিনিস। দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো থাকে। এই যে দেখো, এখানে দেওয়া আছে যে অক্ষদ্বয় ছেদাংশ সংক্রান্ত, এখানে বলছে একটি সরলরেখার, আচ্ছা আমি নিচেরটা দেখি, নিচেরটা প্রথমে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার এটা দেখো, একটি সরলরেখা 3 এত এবং এত দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ দৈর্ঘ্য কত? অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ দৈর্ঘ্য, এটা বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ আমি যদি এখানে একটা চিত্র আঁকাই, যে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যদি আমি আঁকাই, তাহলে দেখো এইটা হচ্ছে সেই রেখা, এইটা হচ্ছে সেই রেখা, তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, তাহলে এইটুকের মানটা কত হবে আর এইটুকের মানটা কত হবে, তাহলে সেটা কিভাবে বের করব, x ডিভাইড বাই a, তার মানে এই সমীকরণটা আসবে x ডিভাইড বাই a, তাহলে 12 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে 4, তাহলে a এর মানটা 4 প্লাস y ডিভাইড বাই b, তাহলে y এর মানটা এখানে আসবে 3 ইকুয়ালস টু 1, তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে বলছে এইটুকু দৈর্ঘ্যটা কত হবে, অর্থাৎ তোমাকে মূলত বের করতে হবে এই যে এই দৈর্ঘ্যটা কত, মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এটা বের করতে হবে। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ থেকে না, তাহলে এর মানটা কত, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে এখানে আলটিমেটলি অ্যানসারটা 5। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যেটা দেওয়া আছে এটা একটু তোমার জন্য টাফ। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, সমীকরণের মধ্যবর্তী অংশ 2:3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, 2:3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এই জায়গাতে আমরা চলো একটু যাই, 2:3 বিন্দুতে এই যে সমদ্বিখণ্ডিত হয়, এই পয়েন্টটা আমরা গোল করলাম। তাহলে এবার দেখবো আমাদের অ্যান্সারটা কি, তার মানে কি এক্ষেত্রে আমরা একটা চিত্র আঁকাইতে হবে, তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি, এই হচ্ছে চিত্র, তাহলে এইটা হচ্ছে একটু বড় করে আঁকাই, শেপ মিলেই তো হয়। ওকে, না ভালো হচ্ছে না, বাই দ্য আমি চিত্রটা আঁকাই। তাহলে এইটা হচ্ছে আমি কি, তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর যে জায়গাগুলো আছে সেগুলো থেকে আমরা নিব, তো ধরলাম সেই রেখাটা হচ্ছে এই। এখন তোমরা জাস্ট এখান থেকে বের করো যে এটা মধ্যবর্তী, বলছে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে সমদ্বিখণ্ডী মানে কি, সমদ্বিখণ্ড বলছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর মান এটা দেওয়া আছে,
এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর মান তোমাকে দেওয়া আছে কত? আচ্ছা, মধ্যবিন্দুর মান দেওয়া আছে 2,3। এটা লেখা খুব ঝামেলা। 2,3। তাহলে এখন দেখো, এটা এক্স অক্ষকে a,0 বিন্দুতে সেট করে এবং y অক্ষকে 0,b বিন্দুতে সেট করে। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে মধ্যবিন্দু তাহলে কত হবে? মধ্যবিন্দু হচ্ছে 2 = a প্লাস 0 ডিভাইড বাই 2, আর হচ্ছে এখানে 3 = b প্লাস 0 ডিভাইড বাই 2। তার মানে a এর মানটা কত? a এর মানটা হবে 4 আর b এর মানটা হবে 3 × 6। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হবে x ডিভাইড বাই 4 প্লাস হচ্ছে y ডিভাইড বাই 6 = 1। তার মানে কি 6 4 × 24 হবে। তার মানে হচ্ছে এখানে লসাগু কত নেওয়া যায়? 4 × 24 নিতে হবে নাকি 12 নেওয়া যায় 12। তার মানে হচ্ছে এখানে আসবে কত? 6 আছে, তার মানে 4 যাবে 3 বার, তার মানে 3x প্লাস এটা হবে তাহলে 2 বার যাবে 2y মাইনাস 12 = 0। তাহলে 3x প্লাস 2y মাইনাস 12 = 0। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এই হচ্ছে প্রশ্ন। দেখো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসলে কঠিন হয় না। তুমি যদি বেসিকটা ঠিকঠাক মতো বুঝো তাহলে কঠিন হয় না। দেখো, আমি এটা করে দিচ্ছি, তোমার সময় লাগলো না, আমার সময় লাগলো না, খুবই ইজি, তাই না? দেখো তো, কারো কোনো এখানে ঝামেলা হবে কিনা? তুমি প্রশ্ন এটা নিয়ে কি আর কি চিল্লাপাল্লা করা লাগবে যে এটা পারতেছি না, সরলরেখার এটা কিভাবে আসবে, কি হবে? এই যে ভয় ভীতি, আসলে আমাদের ভার্সিটিতে চান্স পাওয়ার ভিতরে একটা ভীতি কাজ করে, ভীতি, আর কিছুই না, একটা ভীতি কাজ করে। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমাদের মোটামুটি কি কি শেষ? খণ্ডায়ন সম্পর্কিত যা যা আছে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো শেষ। তবে তোমাদেরকে এখান থেকে আরেকটা তোমার নির্দেশক বিষয়টা রাখতে হবে, সেটা হচ্ছে একই সরলরেখার একই রেখা নির্দেশ, একই রেখা নির্দেশ এরকম টাইপের। বিরক্ত লাগতেছে নাকি কারো? একই রেখা নির্দেশক, এই তোমাদের কারো বিরক্ত লাগতেছে নাকি? হাই হাই রে, খাইছে, তোমরা তো বিরক্ত হয়ে যাচ্ছ। কি করবো বলো? বিরক্ত হয়ে গেলে তো কিছু করার নাই, তোমাদের তো শিখাইতে হবে, না শিখলে চান্স পাবে কি? জাস্ট ক্লাস করার পরে আর কোনো কিছু করার দরকার নেই। এই বিষয়গুলো দেখে রাখবা, আমি এখানেই অনেকগুলো দেখাইছি একই রেখা নির্দেশক। তো একই রেখা নির্দেশক মানে কি? দুটা রেখা একই রেখার সমীকরণ, এটাই বলছে। এটা কেমন? মনে করো আছে a1x একটা সমীকরণ, b1y প্লাস c1 = 0। এটা একটা রেখা, তাহলে ধরলাম এটা 1 নাম্বার। হ্যাঁ, ব্রেক দিব। এবারে a2x প্লাস b2y প্লাস c2 = 0, এটা ধরলাম 2 নাম্বার। তাহলে এরা একই সরলরেখার নির্দেশক কখন হবে? যখন a1 ডিভাইড বাই a2 সমান সমান b1 ডিভাইড বাই b2 সমান সমান c1 ডিভাইড বাই c2 হবে। a1 a2 b1 b2 এবং c1 c2 হবে। এটা হচ্ছে একই সরলরেখার নির্দেশক। ঠিক আছে? তাহলে এখন তোমাকে একটা ম্যাথ, এখান থেকে আমি যদি একটা ম্যাথ তোমাকে উল্লেখ করে দিই, এটা এমসিকিউর জন্য আসে এবং রিটেনের জন্য আসে। দেখো, খেয়াল করো, একটা সরলরেখা দেওয়া আছে, মনে করো 2x মাইনাস 5y প্লাস 12 = 0, একটা রেখা। আরেকটা রেখা দেওয়া আছে, মনে করো x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p = 0, x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p = 0। এই হচ্ছে তোমার দুটো সমীকরণ দেওয়া আছে। এখন এই দুই সমীকরণ একই সরলরেখা নির্দেশ করলে, একই সরলরেখা নির্দেশ করলে, একই সরলরেখা নির্দেশ করলে তাহলে তোমাকে বের করতে হবে যে আলফা এর মানটা কত এবং পি এর মানটা কত। তাহলে আলটিমেটলি আমাকে কি আলফা এবং পি এই দুটো মান বের করতে হবে, আলফার মানটা কত এবং পি এর মানটা কত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তো, তাহলে আমরা এই সূত্রগুলো জানি। তার মানে কি 2 ডিভাইড বাই x এর সহগ 2 ডিভাইড বাই cos আলফা প্লাস 3 ডিভাইড, তাহলে কত আসবে? মাইনাস 5 ডিভাইড বাই sin আলফা, শেষ করে দিব, ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই মাইনাস পি। আমাদের আজান শেষ হয়ে গেলে ব্রেক দিব, ব্রেকের পরে আবার ক্লাস শুরু হবে। অল্প একটু বাকি আছে, তেমন কিছুই বাকি নাই। ওকে, তাহলে এখন এখান থেকে কি, তাহলে তোমার যে কোনো দুটো, সরি প্লাস না, ইকুয়ালস টু হবে।
তার মানে এখন তোমার যে কোনো দুটো অনুপাত নিব, এই দুটো অনুপাত যদি নিই এখান থেকে আমি সাইন আলফার মানটা পেয়ে যাব। তাহলে সাইন আলফার মানটা কত আসবে? সাইন আলফার মানটা হবে 5/5p/12 এবং cos আলফার মানটা তাহলে কত আসবে? cos আলফার মানটা তাহলে cos আলফা এইটা এবং এটা নিব, তাহলে এই ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার মাইনাস, তাহলে এটা মাইনাসই থেকে যাবে, তাহলে p6p, তাই না? এটা উপরে এটা এখানে না, p/6 এইটা। তাহলে আলফা এবং বিটা, আলফা মানে সাইন আলফা এবং cos আলফার যে মানগুলো পেয়ে গেলাম, সাইন আলফা cos আলফার মান বের হয়ে গেলে এখান থেকে তুমি বের করতে পারবা কিসের মানটা বলো তো? এখান থেকে তুমি p এর মানটা বের করতে পারবে কিভাবে? তাহলে এটা আছে তোমার 1 নাম্বার, এটা তোমার 2 নাম্বার। 1 এবং 2, তাহলে 1 এবং 2 কে তোমার সমাধান করতে হবে। তাহলে 1 এবং 2 সমাধান কিভাবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে তুমি এখানে p এর মানটা পেয়ে যাবে। আর p এর মানটা তুমি এই দুইটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দিলে তুমি আলফার মানটাও পেয়ে যাবে। -p/6 হবে। হ্যাঁ, এটা -p/6 বাইরে যাই হোক, তাহলে এই দুটার যে কোনো একটা যদি বসাই দাও তাহলে তুমি আলফার মানটাও পেয়ে যাবে। বুঝতে পারছো সবাই? দেখো, কারো একই সরলরেখা নির্দেশকে কারো কোনো ঝামেলা আছে কিনা? একই সরলরেখা নির্দেশকে কারো কোনো ঝামেলা আছে কিনা আমাকে একটু বলো। নাই তো? তাহলে তাহলে আমরা একটা ম্যাথ করে আসি, যেহেতু আগাম দিচ্ছে আমরা থিওরি না পড়ি, আমরা একটা ম্যাথ করে আসি, একটা ছোট্ট একটা ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যেটা আসছে, একটা ম্যাথ করে আসি। দেখো এটা আছে, দেখো একই সরলরেখা নির্দেশক, তাহলে এখানে বলা আছে, ভালোভাবে খেয়াল করো এখানে কি কি বলা আছে। এখানে বলছে এত রেখা এবং এত রেখা একই রেখা যদি নির্দেশ করে, এটা হচ্ছে আলফা, এ না এটা আলফা, যদি হয় তবে পি এর মান কত এবার আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে এখানে হবে, লেখা যাবে 2/cos আলফা, 2/cos আলফা ইকুয়ালস টু 3/sin আলফা, একই রেখা যদি নির্দেশ করে sin আলফা ইকুয়ালস টু -4/-p, p টাকে এই পাশে নিয়ে আসলে -p। তাহলে আলফার sin আলফার মানটা কত আসবে বলো তো? তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে sin আলফার মানটা কত? অর্থাৎ sin আলফা ইকুয়ালস টু আসবে, মাইনাস মাইনাস কাটা যাবে, তার মানে হচ্ছে 3p/4, আর cos আলফা ইকুয়ালস টু আসবে 2p/4 মানে p/2। তাহলে এখন কি করব? দুটার বর্গ করলে এটাকে বললে 1 চলে আসে, মানে sin স্কয়ার এর cos স্কয়ার মানে হচ্ছে 1 চলে আসে। তাহলে 1 ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 9p² 16 প্লাস হচ্ছে p²/4, 9p² সমান সমান প্লাস p²/4। তার মানে এখানে যদি 16 যায় 16 যাবে, 9p² আর আছে এখানে আছে 16 যায় 4 বার, তাহলে 4p², মানে হচ্ছে 13। তার মানে আমরা এখানে দেখতে পারবো যে 13p² ইকুয়ালস টু 16। তাহলে p², তাহলে p সমান সমান আসবে কত? 4/√13। তাহলে 4/√13 এই যে t, এটাই মূলত আমাদের অ্যান্সার। দেখো তুমি একটু সময় নাও, কোনো সমস্যা নাই, কারণ আমি তোমাদেরকে বুঝাই দিছি। তার মানে আমাদের কিন্তু আলটিমেটলি এই ম্যাথ গুলো করতে তেমন কোনো টাইম লাগবে না। যে ধরনের প্রশ্নই দিক না কেন, যদি আমার থিওরি ঠিকঠাক মতো বোঝা থাকে তাহলে আমার মনে হয় কারো কোনো সমস্যা হবে না। তো তোমরা একটু একটু মনোযোগী হও, আর একটু মনোযোগী হও, না হলে তোমরা দেখা যাবে যে পরে অনেক কিছু বুঝতে পারবে না, অনেক জায়গা থেকে তখন ভুলাই যাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখি